কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার ওয়ানে বাংলা সাবজেক্টটিতে সাবলি রয়েছে, অর্থাৎ বাংলা পেপার জিই অথবা সিসি ওয়ান পেপারটিতে সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের জন্য বাছাই করে 3টি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। প্রশ্ন 3টি হচ্ছে, দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, বাংলা কাব্য কবিতার ধারায় কবি জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো, ঔপন্যাসিক হিসাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল্যায়ন করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে, দেখো, প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা উপকৃত হবে। পূর্বে আমি তোমাদের 10 নম্বরের 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি। তোমরা যারা সেই প্রশ্নপত্রগুলি দেখোনি এখনে, তোমরা অবশ্যই প্রশ্নপত্রগুলির উত্তর দেখে নিও। তোমরা অবশ্যই উপকৃত হবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো তোমরা প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের, বাংলা কাব্য কবিতার ধারায় কবি জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা উত্তরটি দেখে নাও। দেখো, প্রথম পয়েন্ট, ভূমিকা। বলা হয়েছে, আধুনিক বাংলা কাব্যের প্রতীক পুরুষ জীবনানন্দ দাশ রবীন্দ্রতর বাংলা কাব্যজগতে এক অবিস্মরণীয় নাম। 1899 থেকে 1957 এবং 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি তার জন্মকাল। আদি নিবাস ছিল বরিশাল। পিতা সত্যনারায়ণ দাস এবং মাতা কুসুম কুমারী দাস পেশায় ছিলেন ইংরাজি সাহিত্যের অধ্যাপক। 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর ট্রাম দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পরবর্তী পয়েন্ট দেখো, সাহিত্য পরিচয়। জীবনানন্দের গ্রন্থগুলির প্রকাশকাল ও রচনাকালের মধ্যে পারস্পর্য নেই। তার প্রথম প্রকাশিত কবিতা বর্ষা আহ্বান ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয়। জীবদশায় প্রকাশিত কাব্যগ্রন্থ ঝরা পালক 1928, ধূসর পাণ্ডুলিপি 1936, বনলতা সেন 1942, মহাপৃথিবী 1944, সাতটি তারার তিমির 1948। মৃত্যুর পরে প্রকাশিত কাব্যগ্রন্থগুলি হল রূপসী বাংলা 1957, বেলা অবেলা কালবেলা 1961 এবং সুদর্শনা 1973। দেখো, পরবর্তী পয়েন্ট রয়েছে, অবদান ও বৈশিষ্ট্য। ছবি আঁকতে গিয়ে তার নিপুণতা অসাধারণ। তার উপর ছবিগুলো শুধু দৃশ্যের নয়, গন্ধেরও স্পর্শেরও বটে। বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের ভাষায় চিত্ররূপময়তাই তার প্রধান বৈশিষ্ট্য। প্রকৃতি ও জীবনের নানা চিত্র রচনায় তিনি অসামান্য। পরবর্তী বলা হয়েছে, দেখো, জীবনানন্দ ছিলেন প্রখর ইন্দ্রিয় সচেতন কবি। তাই তিনি অনুভব করেন ঘুমের ঘ্রাণ, রৌদ্রের গন্ধ, নরম জলের গন্ধ, ঝিঁঝির গন্ধ, মেয়েলি হাতের স্পর্শ প্রভৃতি। পরবর্তী বলা হয়েছে, তার রচিত চিত্রগুলি যেন দু একটা টানেই ফুটিয়ে তোলা হয়েছে এবং সৃষ্টির পটভূমিতে রয়েছে একটি অস্পষ্টকর আবরণ, যদিও সে কারণে অনেকে তাকে দুর্বোধ্যতার কবি বলেছেন। পরবর্তী বলা হয়েছে, দেখো, প্রাচীন মূল্যবোধ যখন বিধ্বস্ত এবং কোনো নতুন মূল্যবোধও সৃষ্টি হয়নি, সেই অবক্ষয়িত সমাজ ও জীবনের রূপ প্রত্যক্ষ করার ফলে তার কাব্য নৈরাশ্য, ক্লান্তি ও মৃত্যু চেতনায় অবসন্ন। তাই তিনি হেমান্ত আর প্রান্তরের কবি। পরবর্তী বলা হয়েছে, দেখো, চেতন ও অচেতন, অন্তর ও বহির্জগতের সমস্ত দৈহিক ও মানসিক ব্যবধান ঘুচিয়ে দিয়ে তিনি প্রথম বাংলা কাব্যে পরাবাস্তবাদ এর প্রবর্তন করেন। বনলতা সেন কবিতায় মুখতার শ্রাবস্তীর কারুকার্য, বিদিশার নিশা, তাছাড়া গাছেরা একবার হয় হরিণ একবার বাঘিনী প্রভৃতি বর্ণনায় বাস্তব আর চিত্রকল্প মিলেমিশে একাকার হয়ে গেছে। পরবর্তী বলা হয়েছে, দেখো, কবিতার অস্থির ভিতরে থাকবে ইতিহাস চেতনা এবং মর্মে থাকবে কালজ্ঞান। জীবনানন্দ কবির ঝরা পালক, বনলতা সেন প্রভৃতি কাব্যে সেই ইতিহাস ও কাল চেতনার স্পষ্টতা প্রকাশ। পরবর্তী পয়েন্ট দেখো, উপসংহার।
কাব্য রচনার প্রথম দিকে তিনি মোহিতলাল, সত্যেন্দ্রনাথ, নজরুল এবং পরে এলিয়ট ও পাউন্ডের প্রভাবিত হয়েছিলেন বটে, তবে শিল্প নির্মিতিতে তার নিজস্বতা প্রকট। মুখের ভাষা এবং দেশি বিদেশি শব্দের স্বচ্ছন্দ ব্যবহার, ক্ষুদ্র ও বৃহৎ চরণবিন্যাস, গদ্য কবিতা রচনা প্রভৃতি ক্ষেত্রে তার কৃতিত্ব অনস্বীকার্য। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো, ঔপন্যাসিক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল্যায়ন করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, দেখো, বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। উত্তরটি দেখো, সমস্যাজীর্ণ গ্রামীণ সমাজ এবং সাধারণ মধ্যবিত্ত ও বিত্তহীন মানুষের স্নেহ, প্রেম, সুখ, দুঃখ, আশা নিরাশার কথা তার উপন্যাসে প্রকাশ করেছেন দরদি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিষয়বস্তুর ওপর নির্ভর করে শরৎচন্দ্রের উপন্যাসগুলিকে নিম্নলিখিত কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। প্রথম দেখো, পারিবারিক উপন্যাস। শরৎচন্দ্রের এই পর্যায়ের উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিন্দুর ছেলে, মেজদিদি, নিষ্কৃতি, বৈকুণ্ঠের উইল ইত্যাদি। পারিবারিক দ্বন্দ্ব, জটিলতা, নারী মনস্তত্ত্বের বিবিধ বৈষম্য এই উপন্যাসগুলিতে স্থান পেয়েছে। পরবর্তী দেখো, প্রেমমূলক উপন্যাস। বড়দিদি, দেবদাস, পরিণীতা, দত্তা, দেনা পাওনা প্রভৃতি উপন্যাস হলো শরৎচন্দ্রের কয়েকটি বিখ্যাত প্রেমমূলক উপন্যাস। পরবর্তী প্রশ্ন দেখো, আত্মজীবনীমূলক উপন্যাস। শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসের মধ্যে এক এবং অদ্বিতীয় হলো শ্রীকান্ত। পরবর্তী প্রশ্ন দেখো, রাজনৈতিক উপন্যাস। পথের দাবি হলো শরৎচন্দ্রের একটি বিখ্যাত রাজনৈতিক উপন্যাস। একদা নিষিদ্ধ ঘোষিত হওয়ায় এই উপন্যাসটি সহিংস বিপ্লব শ্রদ্ধার সঙ্গে চিত্রিত হয়েছে। পরবর্তী মনস্তাত্ত্বিক উপন্যাস। শরৎচন্দ্রের তিনটি শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক উপন্যাস হলো গৃহদাহ, চরিত্রহীন ও শেষ প্রশ্ন। পরবর্তী উপন্যাস দেখো, সামাজিক উপন্যাস। পল্লী সমাজ শরৎচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস। এই উপন্যাসে কথাশিল্পী গ্রাম্য সমাজপতিদের দোলাদলি, হিংসা, স্বার্থপরতা, সম্পত্তির জন্য লোলুপতা ইত্যাদি তুলে ধরেছেন। পরবর্তী বলা হয়েছে, দেখো, শরৎচন্দ্রের উপন্যাসগুলি শুধু বাঙালি পাঠক সমাজে নয়, অনুবাদের মাধ্যমে তা সমগ্র ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও পরিচিত হয়েছে। পরবর্তী পয়েন্টে দেখো, শরৎচন্দ্রের উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য রয়েছে, দেখো, দেশপ্রেম এবং অবহেলিত জনগণের প্রতি অকৃত্রিম অনুরাগই তাকে সাহিত্য সাধনায় অনুপ্রাণিত করেছিল। দ্বিতীয় বলা হয়েছে, দেখো, বাঙালি দুঃখ, দারিদ্র্য, মর্ম, বেদনাকে তিনি মূর্ত করে তুলেছিলেন চোখের জলে, প্রেমের মাধুর্যে এবং জীবন দর্শনের গভীরতায়। তৃতীয় বৈশিষ্ট্য রয়েছে, দেখো, তার উপন্যাসে একদিকে যেমন নিষ্ঠুর হৃদয়হীনতাকে অভিযুক্ত করা হয়েছে, ঠিক তেমনই কখনো কখনো তিনি সামাজিক মূঢ়তা ও কুসংস্কারের বিরুদ্ধে, দেশপ্রেমের নামে ভণ্ডামির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। পরবর্তী বৈশিষ্ট্য দেখো, 4 দিকে রয়েছে, পল্লী বাংলায় দারিদ্র ও কুসংস্কারের ফাঁসি কাঠি বলি প্রদত্ত বাঙালির জীবনের ছবি আঁকাই শরৎ উপন্যাসের সবথেকে বড় বৈশিষ্ট্য। দেখো, পরবর্তী বলা হয়েছে, পরিশেষে বলা যায়, অভিজ্ঞতার গভীর ও বিপুল বিস্তারে প্রখর পর্যবেক্ষণ শক্তিতে, সংস্কারমুক্ত মন ও মননে, সূক্ষ্ম বিশ্লেষণে, আবেগের উচ্ছ্বাসী এবং সংবেদনশীলতায় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসের জগতে অমর হয়ে আছেন। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে, তৃতীয় প্রশ্ন, প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, উত্তরটি দেখে নাও। প্রথম পয়েন্ট, ভূমিকা। বলা হয়েছে, রবীন্দ্র পর্বের দ্বিতীয় পর্যায়ের বাংলা সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে স্বনামধন্য ব্যক্তি ছিলেন প্রমোদ চৌধুরী। সবুজপত্র নামে একটি চলিত ভাষাভিত্তিক মাসিক পত্র সম্পাদন করে বাংলা সাহিত্যে তিনি বীরবলির ঢঙের গদ্যরীতির প্রবর্তন করেন। তিনি রবীন্দ্র সমকালে রবীন্দ্র স্নেহধন্য হয়েও গদ্য ভাষা লেখার ক্ষেত্রে রবীন্দ্র প্রভাবমুক্ত ছিলেন। তার প্রবন্ধ গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল তেল নুন লকড়ি 1906, বীরবলের হালখাতা 1917, নানা কথা 1919, আমাদের শিক্ষা 1920, বীরবলের টিপ্পনী 1921, নানা চর্চা 1932, আত্মকথা 1946 ইত্যাদি।
তারপরে বলা হয়েছে দেখো, তার রচনায় চলিত গদ্যের প্রতিষ্ঠার পাশাপাশি দেশি ও বিদেশি শব্দের বৈদগ্ধ্যপূর্ণ মিলন লক্ষ্য করা যায়। ব্যঙ্গ ও পরিহাস রসিকতা পূর্ণ রচনা তিনি যেমন লিখেছেন, তেমনি স্বদেশের নানা সমস্যার কথাও তার বহু প্রবন্ধে আলোচিত হয়েছে। তার রচনায় ইতিহাস, রাজনীতি, সমাজ, সাহিত্যে সংস্কৃতি মূর্ত হয়ে উঠেছে। বীরবল ছদ্মনামেও তিনি অজস্র প্রবন্ধ রচনা করেছেন। পরবর্তী বলা হয়েছে দেখো, সাহিত্য সমালোচনা বিষয় তার ভাবনাগুলি প্রকাশ হয়েছে সাহিত্য খেলা, সাহিত্য চাবুক, খেয়াল খাতা, কাব্যে অশ্লীলতা ইত্যাদি প্রবন্ধে। জয়দেব, চিত্রাঙ্গদা, ভারতচন্দ্র, বঙ্গ সাহিত্যের নবযুগ প্রভৃতি প্রবন্ধে তার তীক্ষ্ণ রসগ্রাহিতা ও গঠনমূলক ভাবনার প্রকাশ ঘটেছে। তেল নুন লোকরি, দুই আর কি, রায়তের কথা, ঘরে বাইরে প্রভৃতি প্রবন্ধগুলি তার রাষ্ট্ররাজনীতি ও সামাজিক জীবন গবেষণার দৃষ্টিভঙ্গিতে রচিত। তার আত্মজীবনী ভিত্তিক প্রবন্ধ গ্রন্থ আত্মকথা। এই গ্রন্থে শৈশবকাল থেকে ইংল্যান্ড যাত্রার পূর্ব পর্যন্ত বহু ঘটনা আত্মবিবৃতির আকারে বর্ণিত। পরবর্তী বলা হয়েছে দেখো, বাংলা গদ্যের যে আধুনিক চরিত রীতির প্রবর্তন শুরু হয়, প্রমোদ চৌধুরী তার যথার্থ তরণীবাহক সবুজপত্রের সম্পাদনা করে বাংলা সাহিত্যের জগতে তিনি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন। এই ছিল তোমাদের সম্পূর্ণ 3টি 10 নম্বরের প্রশ্নের উত্তর। তোমরা অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে এই প্রশ্ন 3টি অবশ্যই ভালোভাবে পড়ে যেও, অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা এই প্রশ্ন 3টি তোমাদের পরীক্ষা খাতায় কমন পাবে। পূর্বে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ 3টি 10 নম্বরের প্রশ্ন আলোচনা করেছি। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি, তোমরা সকলেই ভিডিওটি দেখে নিও। তোমরা এই প্রশ্নপত্রগুলি করে গেলে অবশ্যই তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই ভালো থেকো, ভালোভাবে পড়াশুনো করো। অবশ্যই তোমরা সকলে তোমাদের সাবলি পরীক্ষাটি ক্লিয়ার করতে পারবে এবং তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে সেই কামনা করি।